মাথা বেয়ে গল গল করে রক্ত পড়ছে। মাথা থেকে হাত নামিয়ে একবার হাতের দিকে তো অন্যবার সামনের উপস্থিত মানুষ নামের পাষাণ অমানুষদের পানে ফ্যালফ্যাল করে চেয়ে রইলাম। মানুষকে সাহায্য করতে এসে বিপদে পড়ে যাব, ব্যাপারটা কমন হলো আমার জন্য এ এক নতুন অভিজ্ঞতা। পেছন থেকে কেউ একজন ঘাড় বরাবর আবারও বাড়ি মারতে দাঁড়ানো থেকে পিছঢালা রাস্তায় হুমড়ি খেয়ে পড়লাম। চোখে মুখে সব কিছু অন্ধকার লাগছে। আজ হয়তো জীবনের শেষ দিন। জানি না এরা কে বা কারা, এটাও জানি না কেন মারা হলো আমায়। তবে আন্দাজ করতে পারছি আমার স্বপ্নই আজ আমার এই অবস্থার জন্য দায়ী। আর কিছু ভাবতে পারলাম না, বড় বড় নিঃশ্বাস ফেলতে লাগলাম। চোখ দুটো ঝাপসা হয়ে আসছে। মনে মনে কালিমা পড়তে লাগলাম। একজন মুসলিমের জন্য এর যে সৌভাগ্য আর কিচ্ছু নেই। রাত গভীর, বৃষ্টি শেষে প্রেম প্রেম পরিবেশে নীরব হাইওয়েতে ড্রাইভ করছে এক সুদর্শন পুরুষ। সোডিয়ামের আলোয় রাস্তার কিনারায় রক্তাক্ত কোনো নারীকে পড়ে থাকতে থেকে টনক নড়ল আফরামের। অনেকটা দ্বিধাদ্বন্দ্ব নিয়ে বৃষ্টি ভেজা পিচ ঢালা রাস্তায় নামলো আফরাম। মেয়েটির কাছে এসেছে, তাকে উল্টাতেই দেখতে পেল এক রক্তাক্ত এলোকেশী মোহিনীকে। কিছু না ভেবে হাতের পালস চেক করে মেয়েটিকে কোলে নিয়ে গাড়িতে উঠিয়ে নিজেও গাড়িতে উঠল। গাড়ি ঘুরিয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা হলো আফরাম। আফরাম জানে না কে এই এলোকেশী মোহিনী, কেন তার এই করুণ অবস্থা। আফরামের মনে হলো এই এলোকেশী মোহিনীর করুণ অবস্থা রক্তবিন্দুগুলো চিৎকার করে সাহায্য চাইছে। আফরামের এহেন হঠাৎ আগমনে পাল্টে গেল কারো সাজানো গুটি। আবার দূর থেকে ওদের পানে চেয়ে কেউ রাগে ফুঁসতে লাগলো। 4 বছর পর, আজ 4 বছর পর নিজের পরিবারের কাছে ফিরে যখন নিজেকে মৃত শুনলাম, তখন মাথায় আকাশ ভেঙে পড়ে। খবর শোনার সাথে সাথে মাথা ঘুরে উঠল আমার। আমার সামনে দাঁড়িয়ে থাকা মহিলাটি আমায় ধরে বসান। আমি ওনাকে ধরে জিজ্ঞাসা করি, আন্টি, এই বাড়ির মেয়ে কিভাবে মারা গেছে? যতটুকু শুনেছি সে তো ঢাকায় থাকতো, তার মৃত্যুর কথা কেন বলছে? তার লাশ আনা হয়নি, বাড়ির বাকিরা কোথায়, একটু বলবেন? মহিলাটি প্রথমে বলতে চায়নি, পরে অনেক জোর করে আকুতি মিনতি করায় তিনি বললেন, নূর মেয়েটা ভালো আসিল, ঢাকায় পড়তো হোস্টেলে থাইকা, কিন্তু 4 বছর আগে কে জানি বলছে ঢাকায় নাকি সে মারা গেছে। তারপর লাশ নাকি পুলিশে নিছে। প্রথমে বিশ্বাস করতে না চাইলেও পুলিশ অফিসার কি জানি কইছিল, তারপর বিশ্বাস করে। জানো, নূরের বাবা মা কেমন জানি মাইয়াটার প্রতি তেমন কোনো আগ্রহ দেখায় না। ভাইগো তো খোঁজই নাই। নূরের বাবা মার তো ডিভোর্স হয়ে গেছে, আর তারা এখন আলাদা থাকে। তাদের আবার বিয়েও হইছে। সেই ঘরে নাকি 2 জনেরই বাচ্চা হইছে। কেউই ভালো না। মেয়েটা মোরে ভালো করছে, না হইলে এই সময় দেখতে হইতো তারে। এইসব দেখলে মরেই যাইতো। আন্টিটা চলে গেলেন। আন্টিটা আমাদের পাশের বাড়ির, নেকাব লাগানো থাকায় চিনতে পারেননি। ওনার বলা কথাগুলো শুনে আমি নির্বাক। কী লাভ হলো এতগুলো বছর মৃত্যুর সাথে লড়াই করে এদের কাছে ফিরে? এরা এত সহজে আমার মৃত্যু মেনে নিল, সাথে আমার লাশও দেখতে চাইল না। যার তার কথা বিশ্বাস করে আমায় মৃত বানাতে লাগলো, আর 2 জনই আবার বিয়েও করে ফেললো। ছি, আমার ভাইরাও বিশ্বাস করলো সব। আমাকে খুঁজতে হবে কে এই কাজ করলো, কেন আমি এত বড় শাস্তি পেলাম। সবাইকে এর জবাব দিতেই হবে। এগুলো ভাবতে ভাবতে নিজেকে আড়াল করে একবার বাড়ির ভিতরে চোখ বুলালাম। অচেনা এক মহিলা 2 থেকে 3 বছরের এক বাচ্চাকে গোসল করাচ্ছেন। হয়তো উনি আমার সৎমা, কিন্তু কোথাও বাবাকে দেখলাম না। হয়তো কাজে আছে। আর ভাবতে পারলাম না। আস্তে আস্তে হেঁটে রওনা হলাম ঢাকার উদ্দেশ্যে, যেখান থেকে এই মিথ্যে রহস্যের শুরু। আমি নূর ইয়াসমিন। আমার বাবা আলী হোসেন আর মা রিপা বেগমের একমাত্র মেয়ে। আমার বড় 2 জন ভাই আছে, নিবির হোসেন ও নিশান হোসেন। আমি যখন ক্লাস 10-এ পড়ি তখন থেকেই আমি ঢাকার মতো অচেনা শহরের হোস্টেলে থেকে পড়াশোনা করি। নিবির ভাইয়া চট্টগ্রামের ক্যান্টনমেন্ট কলেজে পড়াশোনা করত, আর নিশান ভাইয়া ভারতের একটা ভার্সিটিতে পড়াশোনা করত। মোট কথা বাবা মা আমাদের সব সময় নিজেদের থেকে দূরে রাখতেন। গত 4 বছর আগে এক দুর্ঘটনার কারণে আমি অসুস্থ ছিলাম। দীর্ঘ 3 বছর প্যারালাইজড থাকার পর যখন সুস্থ হই, তখন আমি নিজেকে সিঙ্গাপুরে এক হসপিটালে আবিষ্কার করি এক বাঙালি দম্পতির বোনের পরিচয়। তারপর পুরোপুরি সুস্থ হয়ে
বাংলাদেশে এসেই নিজের গ্রামের বাড়ি কুমিল্লায় গিয়ে জানতে পারি আমি নাকি মৃত। বাকিটা আপনাদের জানা। শেষ বিকালে বৃষ্টির আনাগোনা, লুকোচুরি খেলছে আবহাওয়া। হঠাৎ আকাশের ঘন কালো মেঘে ঢেকে যাচ্ছে সূর্য, তো আবার আধার সরিয়ে হয়ে যাচ্ছে শুভ্র নির্মল গোধূলি বিকেল। লুকোচুরি খেলতে খেলতেই এই বুঝি ঝপঝপ করে বৃষ্টি নামলো। ঠান্ডা বাতাসের সাথে গা ভাসিয়ে আফরাম দাঁড়িয়েছিল ঘরের বারান্দাটাতে। মিনিট 10 হলো সে চেম্বার থেকে ফিরেছে, হাতে ধোয়া ওটা কফির মগ। বাতাসে বৃষ্টির ছন্দ, প্রেম প্রেম ভাব। চারিপাশে সব ঠিকঠাক, শুধু যথার্থ মানুষের অভাবে এই প্রেমময় সময়টাকে ভাগাভাগি করে নেওয়া যাচ্ছে না। হিস, দুঃখ। পেছন থেকে ডেকে উঠল আসফিয়া খান। আফরাম। মোলায়েম বৃষ্টি বৃষ্টি আবহাওয়া থেকে চোখ সরিয়ে আফরাম মায়ের পানে তাকালো। আসফিয়া খান বললেন, তোর সাথে দেখা করতে এসেছি ওই মেয়ের বাবা। আমি নিচের ড্রয়িং রুমে বসিয়ে রেখেছি। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে উঠল আফরামের। বিরক্তিতে আর রক্ত নয়নে বলল, সারাদিন কি করছিল যে রাত 12টায় দেখা করতে আসতে হবে? তুমি তাকে খাবারের কিছু দাও, আমি আসছি। আফরামের কথা শুনে চলে যেতে লাগলেন আসফিয়া খান। আফরাম আবারও বৃষ্টির আবেগ পরিবেশে মগ্ন হলো। ধোয়া ওঠা কফির মগটা থেকে এখন আর ধোয়া উঠছে না। কফিতে মুখ দিলেই দেখা গেল কফি ঠান্ডা পানি হয়ে গেছে। তিক্ততায় আফরাম বলল, কফিটা ঠান্ডা হয়ে গেছে মা, নিয়ে চলে যাও। আসফিয়া খান ছেলেকে একবার ঠিকঠাক পরখ করে চলে গেলেন। মা চলে যেতেই আফরাম একটা দীর্ঘশ্বাস ফেলল। বারান্দার রেলিং ধরে ওই প্রেম প্রেম ভাব পরিবেশটার দিকে তাকিয়ে রইল বিষণ্ণ মুখে। কেউ কেন বোঝে না, লাইফে একটা প্রপার টাইম থাকে, আর সেই টাইমে পারফেক্ট মানুষের এন্ট্রি ঘটে। প্রপার টাইমটা পাওয়ার জন্য লাইফকে এনাফ সময় দিতে হয়। কিন্তু এই বাবা মারা না সবসময় তাড়াহুড়ো করে। আফরামের বিরক্ত লাগে। এই যে বৃষ্টি শেষে আবারও বৃষ্টি বৃষ্টি ভাব, আকাশে গুমোট মেঘে ছাই রঙা রঙে সজ্জিত হওয়ার আভাস, বাতাসে প্রেম প্রেম ছন্দ। ইস, কি দারুণ অনুভূতির গন্ধ। এই সময়টা আর পারফেক্ট একটা নাম দেওয়া উচিত, যে নামে থাকবে বৃষ্টি, প্রেম, ছন্দ এবং তার শুরু ও শেষ। আফরাম তার হালকা গোলাপি ঠোঁট দুটো নাড়িয়ে মোহবন্ধনে আবদ্ধ হয়ে আওড়ালো প্রণয়ের ছন্দ। আকাশে মুক্ত পাখিদের আনাগোনা, কিচিরমিচির শব্দে বাড়ি ফিরে যাওয়ার তাড়না। আর একটু পরে ডুববে সূর্য, ডুববে এই ধরণীতল আধার রাজ্যে। ঢাকায় ফিরে নিজে সেই ভাই ভাবির কাছে ফিরল। তারাও সাদরে গ্রহণ করলো নূরকে। নূর এখনও কাউকে সত্যটা বলেনি। নূর গতকাল থেকে নিজেকে অনেকটা বন্দি করে রেখেছে। না কাঁদেনি সে, কিছু অপূর্ণ অঙ্কের হিসাব মেলাতে ব্যস্ত সে। অফিস থেকে ফিরে আগে বোনের ঘরে দৌড়ে আসলো ফাহিম। দুপুরে তার স্ত্রী আফিয়া ফোন করে বলল তার বোন নাকি গ্রাম থেকে ফিরেই নিজেকে বন্দি করে রেখেছে। এই খবর শোনার পর সব কাজ কোনোরকম গুছিয়ে দৌড়ে আসলো ফাহিম। নূরের রুমে নক করে ঢুকলো ফাহিম আফিয়া। ফাহিম এসেই কপালে গলায় হাত দিয়ে চেক করলো বোনের জ্বর নাকি। না, জ্বরও না। তাহলে কি গ্রামে কিছু হয়েছে? ফাহিম এমন আকাশ কুসুম চিন্তা করতে করতে নূর ভ্রুকুচকে বলল, ভাই সমস্যা কি তোর? কি হয়েছে? এমন পাগলের মতো লাগছে কেন? ঠিক আছিস তো তুই, নাকি নতুন কাউকে দেখে উল্টে গেছিস কোনটা? শেষের কথাটা কিছুটা বিদ্রুপ করে ঠোঁট কামড়ে হেসে বলল নূর। নূরের কথায় বিরক্ত নিয়ে নূরের দিকে তাকালো। নূর ইশারায় স্ত্রী আফিয়ার দিকে তাকাতে বলল। বোনের ইশারায় স্ত্রীর দিকে তাকাতে ভীত বিড়াল হয়ে গেল ফাহিম। তার সাহস নিয়ে ফাহিম বলল, তোর সমস্যা কি? কাল গ্রাম থেকে আসার পর থেকেই নিজেকে বন্দি করে রেখেছিস নাকি? তুই দেখেছিস বন্দি থাকতে আমাকে? বলদের মতো কথা বলিস না তো। আমি আবার জয়েন করব, তাই প্রিপারেশন নিচ্ছিলাম। নূরের কথায় ক্ষুধার্ত বাঘের ন্যায় খেপে গেল আফিয়া। ফাহিম ধমক দিয়ে বলল, 4 বছর আগের ঘটনার পুনরাবৃত্তি করতে চেয়েছিস তুই? মূর্তি মূর্তি বেঁচেছিস, আবার সে একই লাইনে তোকে নিয়ে একটু শান্তিতে বাঁচতে চাই। প্লিজ বোন, তুই জয়েন হোস না, না হলে খুব খারাপ হবে। কথাগুলো বলে ফাহিম চলে গেল। তার পেছন পেছন আফিয়াও চলে গেল। আর নূর বাঁকা হেসে বলল, আমাকে তো জয়েন হতেই হবে। অতীতের অপূর্ণ হিসাবগুলো যে এখনও মেলানো বাকি। কথাগুলো আপন মনে বলে আবারও হাসলো। ব্যস্ত পায়ে দৌড়ে হাসপাতালে ঢুকলো নিশান মির্জা। দৌড়ে রিসেপশনে জিজ্ঞেস করে হাসপাতালের ওটির সামনে গিয়ে হাঁপাতে লাগলো। করিডোরে বসেছিল আরও অনেকজন। নিশান মির্জা ব্যস্ত হয়ে জিজ্ঞেস করতে লাগলো,
মনিকা কই? ও ঠিক আছে তো? সব এমন চুপ কেন? কথা বলো। আমার মনিকা কই? কথা বলো না কেন কেউ? শেষের কথাটা কিছুটা জোরে চেঁচিয়ে বলল নিশান। নিশানের বলা শেষে পেছন থেকে বাচ্চার কান্নার আওয়াজ পেল। নিশান পেছনে ঘুরে দেখল টাওয়ালে পেঁচিয়ে এক ফুটফুটে বাচ্চাকে নিয়ে দাঁড়িয়ে আছে নার্স। নিশান ছলছল চোখে ভাইয়ের দিকে চেয়ে বাচ্চাটিকে কাঁপা কাঁপা হাতে করে নিয়ে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে উঠল। বাকিরাও চুপ। কিছুক্ষণ পর ডাক্তার বেরিয়ে এসে নিশানকে বলল, কংগ্রেটস ইয়াং বয়, তোমার ছেলে হয়েছে। মা ও সন্তান দুজনেই ঠিক আছে। কিছুক্ষণ পর কেবিনে দেওয়া হবে, দেখা করিও। আর কান্না লাগবে না। কথাগুলো বলে ডক্টর চলে গেল। আর নিশানের কোল থেকে বাচ্চাকে বাকিরা কোলে নিল। কিছুক্ষণ পর মনিকাকে কেবিনে দেওয়া হলো। তারপর একে একে সবাই দেখা করলো। সবার শেষে মনিকা দেখতে গেল নিশান। ছলছল চোখে মনিকার কাছে বসে ডান হাতে মাথা ঠেকিয়ে কান্না বিজড়িত কণ্ঠে বলতে লাগলো, খুব কষ্ট হয়েছে না তোমার? আর কষ্ট করতে হবে না, আমি তো এসে পড়েছি। জানো, নিবিড় যখন বলেছিল তোমাকে হাসপাতালে নিয়ে এসেছে, আর ফোনের ওপর পাশে তোমার চিৎকারের আওয়াজ পাই, তখন মনে হচ্ছিল আমার কলিজাটাই কেউ টেনে নিয়ে যাচ্ছিল। আর দূরে যাব না আমি তোমার থেকে। আমরা একসাথে খুব হাসি খুশি ভাবে থাকবো। কোনো দুঃখ আমাদের ছুঁতে পারবে না। নিশানের কথায় নীরবভাবে হাসছে মনিকা। এরা হয়তো জানে না দুঃখের ভয়ালো থাবা নরক করতে আসছে তাদের জীবনে। চেম্বারে বসে ব্যস্ত হয়ে একের পর এক রোগী দেখছেন আফরাম। দরজার বাইরে ভাইয়ের জন্য অপেক্ষা করছে ফাহিম। আফরাম খান আর ফাহিম খান 4 বছরের ছোট বড়। আফরাম পেশায় কার্ডিওলজিস্ট ডক্টর, আর ফাহিম ল নিয়ে পড়ছে। ঢাকা শহরে ছোট্ট একটা নিজস্ব বাড়িতেই বাবা মাকে নিয়ে থাকছে আফরাম। বেশ কিছুক্ষণ পর আফরাম বের হতেই বাচ্চাদের মতো আফরামের হাত ধরে হাঁটতে লাগলো আফিম। বয়সে বড় হলেও কিছু কিছু স্বভাব এখনও বাচ্চাদের মতোই রয়ে গেছে আফিমের। যেমন আফরামের হাত ধরে হাঁটা, আফরামের নতুন সব জামা কাপড় আফিম একবার ট্রাই করে তারপর আফরামকে দেবে। মাঝে মাঝে বাচ্চাদের মতো ভাইয়ের হাতে খাবে, ভাইকে জড়িয়ে ধরে বাচ্চাদের মতো ঘুমাবে। নিজের ফোন থাকা সত্ত্বেও আফরামের ফোনে গেম নামিয়ে তারপর খেলে আফিম। এই স্বভাবগুলোর জন্যই আফিম আর আফরাম দুজন সবার প্রিয়। আফরাম অনেকটা শান্তশিষ্ট জেন্টেলম্যান হলেও আফিম দুষ্টু প্রচুর। আফরামের হাত ধরে গাড়ি পর্যন্ত এসে হাত ছেড়ে গাড়িতে উঠে বসলো দুই ভাই। আফরাম নিজের ফোন আফিমের দিকে বাড়িয়ে দিল। আফিম খুশি মনে ফোনে গেম খেলতে লাগলো, আর আফরাম আপন মনে গাড়ি চালিয়ে রওনা হলো বাড়ির উদ্দেশ্যে। প্রতিদিন দু ভাই একসাথে বাড়িতে আসে আর একসাথে বের হয়। নিস্তব্ধ রাতের নীরবতার মাঝে মাঝে এক দুবার রাতের অচেনা পাখিরা ডেকে ডেকে উঠছে। জানালার সাদা পর্দাকে স্বচ্ছ কাচের ওপর মৃদু দুলিয়ে উঠে বাইরে থেকে বিনা অনুমতিতে প্রবেশ করছে হালকা হিমেল হাওয়া। শুধু কি বিনা অনুমতিতে প্রবেশ করেছে, সাথে করে চাঁদের শুভ্র মায়াবী আলোকে টেনে এনে পরিবেশটাকে আরও মোহনীয় বানিয়ে রেখেছে। সারাদিনের হাজারো জল্পনা কল্পনাকে বাস্তব রূপ দেওয়ার পরিকল্পনা করে রাতের শেষ আধারে বিছানায় পিঠ লাগালো নূর। চোখে মুখে ক্লান্তি থাকলে ঘুম নেই চোখে। নূর কিছু না ভেবে ফোন বের করে পুরনো আইডি অন করলো। সাথে সাথে হাজারো মেসেজে ভরে গেল তার আইডি। নূর আইডি থেকে নিজের পরিবারের একটা ছবি নামিয়ে দ্রুত আইডি আবার লগ আউট করে ফেলল। নূর চায় না অতীতের পিছু টানে ফিরতে, কিন্তু মন তো মানে না। বাবা মা ভাইদের ছবি দেখে নিজের অজান্তে কেঁদে ফেলল নূর। কিন্তু নিজের অনুভূতিকে পাত্তা না দিয়ে ফোন রেখে দিয়ে রেডি হয়ে সবার আড়ালে বেরিয়ে পড়ল বাড়ি থেকে। নিস্তব্ধ রাতের শেষ আধারে ল্যাম্পপোস্টের আলো হেঁটে চলছে আফরাম। হাঁটতে হাঁটতে পৌঁছালো সেই স্মৃতিময় রাস্তায়। পাশ দিয়ে শাঁসা করে ছুটে চলেছে গাড়ি। এই রাস্তায় তো 4 বছর আগে পেয়েছিল তার প্রেয়সীকে, আবার হারিয়ে ফেলেছে তার প্রেয়সীকে। জানি না এখনও বেঁচে আছে কিনা, শুধু এতটুকুই জানে যে বেঁচে থাকে তার প্রেয়সী, তাহলে তাকে কোনোভাবেই আর হারাতে দেবে না। হঠাৎই আননোন নাম্বার থেকে ফোন আসায় ভাবনার জগৎ থেকে বের হলো আফরাম। কল রিসিভ করলো। আসসালামু আলাইকুম, কে বলছেন? অপর পাশ থেকে নারী কণ্ঠের মিষ্টি আওয়াজ পেল আফরাম। ওয়ালাইকুম আসসালাম। আমাকে আপনি চিনবেন না হয়তো, আবার চিনতেও পারেন। আপনি মনে হয় রাস্তায় আছেন। আপনার সাথে কি আমি দেখা করতে পারি? অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা ছিল, দেখা করে না বললেই নয়। প্লিজ সাহায্য করুন আমাকে। নারী কণ্ঠের এমন আকুতি নাকচ করতে পারল না আফরাম। আফরাম সেই নারী কণ্ঠের মানুষটিকে সামনের একটা লেকে দেখা করতে বলল। আশ্চর্যজনক ব্যাপার হলো, আফরাম সেই কণ্ঠের মুগ্ধতায় এতটাই ডুবেছিল যে নামটাও জিজ্ঞেস করেনি।
আফরাম নিজেও বিরক্ত নিজের এই কাজে। বেশ কিছুক্ষণ পর কালো একটা বাইকে করে ছুটে আসলো কেউ। দূর থেকে ছেলে না মেয়ে বোঝা যাচ্ছে না, কারণ হেলমেট গ্লাভস পরা। আস্তে আস্তে মানুষটি আফরামের সামনে এসে হেলমেট খুলে ফেলল। সাথে সাথে ল্যাম্পপোস্টের আবছা আলোয় হিজাব আর মুখোশের মাঝে খোলা চোখ দুটো দৃশ্যমান হলো। আফরাম চেয়ে রইল চোখ দুটোর পানে। অপর পাশের মেয়েটি আফরামকে উদ্দেশ্য করে বলল, দুঃখিত, এত রাতে এই আপনার সাথে দেখা করার জন্য কিন্তু আমিও নিরুপায়, তাই এইভাবে দেখা করতে হচ্ছে। আফরাম লেকের পানির দিকে চেয়ে পকেটে হাত দিয়ে বলল, বুঝতে পেরেছি আপনার সমস্যাটা প্রচণ্ড রকমের গুরুতর। না হলে এত রাতে কোনো মেয়ে কোনো ছেলের সাথে এমনটা নির্জন জায়গায় দেখা করতে চাইতো না। অপর পাশের মেয়েটি বলতে লাগলো, জানি না আপনার মনে আছে কি না, তবুও একটু মনে করার চেষ্টা করুন। গত 4 বছর পূর্বে একটা মেয়েকে রক্তাক্ত অবস্থায় আপনি হসপিটালে নিয়ে যান, আর তারপর তাকে তার ভাই ভাবি সিঙ্গাপুরে নিয়ে যায়। মেয়েটির কথায় বিস্ময় নিয়ে চেয়ে রইল আফরাম। আফরাম উৎফুল্ল হয়ে বলল, আচ্ছা, আপনি জানেন পরিণীতা কেমন আছে? আপনি কিভাবে এসব জানেন? মেয়েটি হেসে নিজের মুখোশ খুলে ফেলল। আমি সেই পরিণীতা, ওরফে নূর। নূরের কথায় আকাশ থেকে পড়ল আফরাম। অনেকটা বড় বড় করে চেয়ে রইল নূরের দিকে। নূর আফরামের এমন বোকা বোকা চাহনি দেখে মুচকি এসে বলল, আপনি হয়তো আমায় আশা করেননি, যাই হোক আপনি এখন আমার সবচেয়ে বড় প্রমাণ। প্লিজ সাহায্য করুন আমাকে। আফরাম নিজের বিস্ময় কাটিয়ে বলল, বলো, কি সাহায্য চাই তোমার? নূর বলল, গত 4 বছর আগে আপনি কোথায়, কিভাবে, কি অবস্থায় আমাকে পেয়েছিলেন, আর ভাই ভাবি কিভাবে আমাকে পায়, A to Z সব বলুন আমাকে। আফরাম কিছুক্ষণ চুপ থেকে বলতে লাগলো, গত 4 বছর আগে মাঝরাতে হসপিটালে ডিউটি শেষ করে বাড়ি ফেরার সময় এই লেক থেকে কিছুটা সামনে একটা পিলার আর ইলেকট্রিক খাম্বা আছে, সেখানে রক্তাক্ত অবস্থায় পাই আপনাকে। আপনার সাথে আমি কোনো ফোন অথবা কোনো ব্যাগ বা আইডি কার্ড পাইনি। তারপর আপনাকে গাড়িতে উঠে হসপিটালে নিয়ে যাওয়ার পর আপনার কোনো আত্মীয় স্বজনকে খবর না দিতে পেরে আমি আপনার গার্ডিয়ান হয়ে যাই। তারপর ভোরবেলা এক দম্পতি এসে আপনাকে তাদের বোন দাবি করেন। তারপর আমি তাদের জিজ্ঞেস করেছিলাম ওনারা কিভাবে আপনার খোঁজ পায়। তখন ওনারা বললেন এই হসপিটালে একজন নার্স নাকি ওনাদের পরিচিত, সেই বলেছেন। এরপর 2 দিন আপনাকে নিয়ে আমাদের হসপিটাল থেকে আপনাকে নিয়ে সিঙ্গাপুর চলে যায় তারা। কোনো পুলিশের ঝামেলা না হওয়ায় আপনারা খুব দ্রুত হসপিটাল ত্যাগ করতে পারেন। কিন্তু সত্য বলতে আপনার অবস্থা এতটাও খারাপ ছিল না যে আপনাকে সিঙ্গাপুর নিতে হবে, বরং আপনার জ্ঞানও ফিরেছিল। কথাগুলো শুনে নূর চুপ করে রইল। আফরাম আবার বলল, দেখুন, একটা কথা বলতে চাই, জানি না আপনি মাইন্ড করবেন কিনা। নূর ইশারায় বলল, আপনি হঠাৎ এসব কেন জিজ্ঞেস করছেন? আর কেন সামান্য এটুকু জানতে আপনি গভীর রাতে ছুটে এসেছেন জানতে পারি? ভরসা রাখতে পারেন। নূর চুপ করে রইল। নূর অনেক ভেবে বলতে লাগলো। নূর জানে এমন রহস্যের সন্তান করতে সে একা থাকতে পারবে না, কারো সাহায্য লাগবে। অতীতের মানুষগুলোকে ভরসা করতে ইচ্ছে হয় না, তাই এই মানুষটাকে একটু ভরসা করলো। সকালের প্রথম আলো ফুটতে শুরু করেছে। মুয়াজ্জিনের মধুর কণ্ঠে মহান রবের মহত্ব ঘোষিত হচ্ছে। পাখিরা নিজ বাসস্থান থেকে বেরিয়ে কররবে উত্তলা করছে ভোরের পরিবেশ। দূর এক গাছের মগডালে বসে চেঁচিয়ে যাচ্ছে কাক মহাশয়। তার চেঁচানো শুনে আশেপাশের আরও কিছু কাক মহাশয়রাও যোগ দিলেন। হয়তো এই জন্যই বলে কাক ডাকা ভোর। পূর্বাকাশে লাভা আভা দেখা যাচ্ছে। সূর্য ওঠার পূর্ব মুহূর্তের আভাস জানান দিচ্ছে। লেকের স্বচ্ছ পানিতে দুজন মানুষের প্রতিচ্ছবি ভেসে উঠেছে। দুজন একসাথে দাঁড়িয়ে আছে সেই মধ্যরাত থেকে। কয়েক ঘন্টার ব্যবধানে দুজন দুজনের বিশ্বস্ত বন্ধু হয়ে গেছে। নীরবতা ভেঙে আফরাম সাহেব বললেন, এবার তোমার বাড়ি ফেরা উচিত। তোমার সে ভাই ভাবি যদি কিছু জানতে পারে তাহলে সমস্যা, কারণটা নিশ্চয়ই জানা আছে। সমস্যা নেই, রুমের দরজা ভিতর থেকে লক করা, আর আমি 10টা ছাড়া উঠি না, তাই আমায় খুঁজবে না। রিস্ক নেওয়ার প্রয়োজন নেই। তুমি সারা রাত ঘুমাওনি, এখন বাড়িতে গিয়ে ঘুমাও। আমি হসপিটালে গিয়ে 1-2 ঘন্টা রেস্ট নিয়ে ক্লাসে যাব। কিন্তু আমাদের নেক্সট প্ল্যান কি? আর আমরা? নূরকে থামিয়ে দিয়ে আফরাম বলল, আমি তোমার পাশে আছি। আপাতত তুমি বাড়ি যাও আর নিজের ভাইদের খোঁজার ব্যবস্থা করো, সাথে তোমার মাকেও। তারপর তাদের লোকেশন আমাকে জানাবে। আমি আমার পরিচিত কিছু লোককে তাদের পিছনে লাগিয়ে দিব। তাদের 24 ঘন্টার আপডেট আমরা পেয়ে যাব।
তারপর জানা যাবে আসলে যা আমরা ভাবছি তা সত্য কিনা। আমরা যতটা ইজি ভাবছি সবটা ততটা ইজিও নয়, তাও আমরা চেষ্টা করব। তারপর বিদায় জানিয়ে রওনা হলো দুজন। বাড়িতে ফিরে নূর একটা ঘুম দিল আর আফরাম চেম্বারে ঘুম দিল। ক্লান্ত দেহখানি চেয়ারে এলিয়ে দিতেই চেম্বারের দরজা ঠেলে হুড়মুড় করে কেউ ঢুকলো। গর্জনাধিকারী আকাশটা ধীরে ধীরে কালো রঙা মেঘে ছেয়ে যাচ্ছে। গরমায় জুড়ে ঠান্ডা বাতাসের বিচরণ। আফরাম ভ্রকুচকে অস্বাভাবিক অবাকতা নিয়ে তাকিয়ে থাকার কালেই জামা ঝেড়ে বিরক্ত মুখে নূর এসে বসলো চেয়ারে। বাইরে একদম হালকা ঝিরিঝিরি বৃষ্টি। নূরের বদ্ধ কালো চুলের ওপর বিন্দু বিন্দু সাদা উজ্জ্বল পানির আলোড়ন। চুল ঝাড় দিয়ে নূর অত্যন্ত বিরক্ত কণ্ঠে বলল, এমন হা করে তাকিয়ে রয়েছেন কেন? এক গ্লাস পানি খাওয়ান, নাকি আপনাদের এখানে পানিও পাওয়া যায় না? থাক, এসব ডাক্তার ফাক্তারের পানিও রুগী রুগী গন্ধ করবে, খাবো না। আফরাম ছোট ছোট চোখে তাকালো। হঠাৎ মনে হলো ভেজা চুলের নূর বেশি সুন্দর। ওই ফোলা রক্তিম ফর্সা গাল দুটোর সাথে কালো চুল নূরকে মনে হয় অধিক চিন্তাশীল, বিচক্ষণ, মেধাবী, বুদ্ধিসম্পন্ন নারী এবং ভীষণ চতুর। অন্যরকম আলাদা আদুরি নূর। আফরাম নিজেকে যথাসম্ভব স্বাভাবিক করে তুলে গম্ভীর মুখে বলল, তুমি এখানে কেন? কেউ দেখেনি তো? উফ ডাক্তার, সব সময় গম্ভীর মুখে কথা বলবেন না তো। আর আমি রেইনকোট পরে এসেছি, যেটা এখন আমার অ্যাসিস্ট্যান্টের কাছে। আফরাম নড়ে চড়ে বসল। এরপর বলল, আমরা বাইরে দেখা করতাম, তোমার ভাই যদি। আফরামের কথা শেষ হওয়ার আগে নূর ভ্রুকুচকে তাকিয়ে বলল, বাহিরে দেখা করতাম মানে? আমি এখানে চিকিৎসা নিতে এসেছি। আপনি কি বাহিরের রেস্টুরেন্ট কিংবা পার্কে বসে আমার চিকিৎসা করাতেন? আর এত বছর পরে কারই বা কাকে মনে আছে? বাদ দিন। আচ্ছা, আজ 5 দিন পর দেখা করতে আসলাম, নিশ্চয়ই কোনো কারণ আছে। আফরাম থতমত খেল। মিনিট দুয়েকের মধ্যে উদ্বিগ্ন গলায় বলল, চিকিৎসা নিতে এসছো মানে? মাথা ব্যথা আবার বেড়েছে নাকি? ঠিক মতো ওষুধ খাও না? নূর গালে হাত দিয়ে ঠোঁট উল্টে বলল, এসব কিছু না ডাক্তার। আফরাম ভ্রুকুচকে বলে, তবে? নূর ভীষণ হতাশ কণ্ঠে বলে উঠল, আমি স্বপ্নে দেখেছি কেউ একজন আমাদের মারতে তাড়া করেছে আর আমরা পালাচ্ছি। তারপর হঠাৎই কেউ একজন এসে আমাদের বাঁচায়, আর সে আমার বড় ভাইয়া। আফরাম ভ্রুর কোণা উঠিয়ে তাকালো। নূর আবারও দুঃখে ভরাক্রান্ত মন নিয়ে বলে উঠল, আমি স্বপ্ন দেখব না? এই কয়েকদিনে এতটুকু তো বুঝতে পেরেছি, আমি না থাকায় সবাই খুশি, বিশেষ করে আমার ভাইয়ারা। কিন্তু কে তাড়া করলো, আর বড় ভাই কেন বাঁচালো? আফরাম চেয়ারে হেলান দিল। মাথাটা এলিয়ে দিয়ে চেয়ারটাকে দোলাতে দোলাতে গোপনে বাঁকা হেসে বলল, তোমার আজগুবি স্বপ্ন রাখো। আমি তোমাকে ঘুমের ওষুধ লিখে দিচ্ছি, খেয়ে ঘুমাবে, ভালো ঘুম হবে। আর হ্যাঁ, হুড়মুড় করে ঢুকে পড়েছ, নিশ্চয়ই ভিজিট দাওনি। এখন ভিজিট সহ 600 টাকা জরিমানা দেবে আমার টাইম ওয়েস্টের জন্য। ডাক্তারগুলো সত্যি কিপটা হয়। আফরাম হাসল। হাতের কলম নাড়াতে নাড়াতে বলল, তো শোনো, এখন তোমার ভাইরা তো ডাইরেক্ট অস্বীকার করে যে তাদের কোনো বোন ছিল। আর তোমার মাকে পাশের বাসার এক আন্টির সাহায্যে জিজ্ঞেস করেছিলাম আকার ইঙ্গিতে তোমার কথা। সে কিছুটা আবেগী হয়েছিল, বাট পরে রাগে ফায়ার হয়ে অন্য প্রসঙ্গে গেছেন। তোমার বাপ তো নাম্বার 1 হিটলার। তুমি মরার পরই তোমার পরিবারের আর্থিক অবস্থার অনেক উন্নতি হয়েছে। ব্যাপারটা বহুত ঘাপলা আছে। বাজারে বড্ড আলোচনা। তার এই ব্যাপারে জিজ্ঞেস করে বলল সে নাকি লটারি পাইছে। বুঝতে পারছো কেমন হিটলার লোক? অবশ্যই আমি জানি, বাট আমার জানা মতে লটারির টাইপ কিছুই নাই। এখন আমাকে আগে আমার কেস রিওপেন করতে হবে, আর সেটা করবেন আপনি। সেটা করলাম, বাট যদি জিজ্ঞেস করে এত বছর কি করছি, তাহলে কি করব? বুঝতেই পারছো ব্যাপারটা কোন দিক থেকে যাবে। আর তুমি তখন যে কেস হ্যান্ডেল করতেছি তা নর্মাল ছিল, যেখানে খুন করার মতো কিছুই নেই। এটা পূর্ব শত্রু তামির চের। আফরামের কথা শেষে নূর নিজের প্ল্যান বলল, আর তা শুনে আফরাম বড় বড় চোখ করে চেয়ে রইল নূরের দিকে। যা দেখে হাসতে লাগলো নূর। আফরাম ভাইয়ের সাথে কথা বলতে বলতে হসপিটালের নিচে নামতেই দেখি বর্দা ভাইয়ের মতো কিছুটা দেখতে একজনকে হুড়মুড় করে ঢুকতে দেখলাম। আমিও কিছু না ভেবে তার পিছন ছুটলাম। আফরাম সাহেবও আমার পিছন ছুটলেন আর জিজ্ঞাসা করতে লাগলেন আমি কেন ছুটছি। এত বছর পর ভাইকে দেখে আবেগে চোখে পানি চলে আসলো। এক হাতে চোখ মুছছি আর ভাইয়ার মতো দেখতে লোকটাকে ফলো করছি।
লোকটা সিঁড়ি বেয়ে বেবি ইউনিটে ঢুকলো। আমিও দূর থেকে দেখতে লাগলাম। একজন ডক্টর ওই লোকটাকে দেখে বলতে লাগলো, মিস্টার নিশান মির্জা, এত লেট কেন আপনি? আপনার জন্য আমি রাউন্ডে যেতে পারলাম না তো। হুর কিন্তু প্রচণ্ড দুষ্টু, মনে হয় আপনার মতো। আমার মতো না, ও ঠিক ওর। আর বলল না নিশান। কিছুটা দূর থেকে সব কিছু দেখলো আর শুনলো। সব কিছু শুনে নূরের বুঝতে বাকি নেই এটাই ওরই ভাই নিশান, কিন্তু নামের পদবি চেঞ্জ। একটা নার্স তোয়ালে মোড়ানো ফুটফুটে একটা বাবুকে এনে কোলে দিল। ভাইয়া বাবুকে কোলে নিয়ে বলল, আমার হুর মামনিটার যে কি হয়েছে, সে আন্টিকে খুব বেশি জ্বালিয়েছে। মামনি, তুমি না খুব ভালো। মামনি চলো, এখন তোমার আব্বু তোমার জন্য ওয়েট করছে। মা, বাবার সাথে রাগ করেছো? তাকাও না বাবার দিকে। সরি তো, একটা জরুরি কাজে একটু বাইরে গেছিলাম। আরও কিছুক্ষণ কথা বলল হুরের সাথে। তারপর ডক্টরের থেকে বিদায় নিয়ে হাঁটা ধরল নিশান। আর নূর আফরাম আবারও তার পেছন পেছন ছুটল। নিশান হসপিটাল থেকে বেরিয়ে একটা প্রাইভেট কারে উঠল। বোঝা যাচ্ছে গাড়িটা দামি আর পার্সোনাল। ততক্ষণে আফরাম নিজের গাড়ি নিয়ে আসলো। তারপর নূর আফরামের সাথে গাড়িতে উঠে নিশানকে ফলো করতে লাগলো। একসময় গাড়িটা একটা আলিশান দোতলা ডুপ্লেক্স বাড়ির সামনে এসে থামলো। নূররাও কিছুটা দূরে গাড়ি থামিয়ে ফলো করতে লাগলো। বাড়িটা দেখে নূরের বুঝতে বাকি নেই এটা নিশানের বাড়ি, কারণ বাড়ির নামটা নিশানের পছন্দের নাম, নিভৃত মঞ্জিল। বাড়ির সদর গেটটা খোলা, তাই দূর থেকে নূর আফরাম দেখতে লাগলো সবটাই। বাড়ির গার্ডেনে একজন সুন্দরী রমণী বসে আছে, আর তার পাশেই এক বৃদ্ধ দম্পতি বসে আছে। ভাইয়া সেই রমণীর কাছে বাবুকে দিতেই সেই রমণী বাবুকে কোলে নিল পরম মমতায়। বোঝা যাচ্ছে বাবুটার মায় সেই রমণী। হঠাৎ নূরদের পেছনে গাড়ির হর্ন বাজতে লাগলো। হঠাৎ এমন শব্দে কিছুটা চমকে গেল নূর আফরাম। গাড়ি থেকে একটা সুদর্শন ছেলে নামলো। লোকটার কেউ না, নিবিড়। নিবিড়কে দেখে নূর অনেকটা বোবার মতো হয়ে গেল। চোখটা ছলছল করে উঠল। নিবিড় নূরদের সামনে এসে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, কে আপনারা? এমন বাড়ির ভিতর উকিঝুঁকি মারছেন কেন? আফরাম নূরের দিকে তাকিয়ে দেখলো নূরের চোখ ছলছল করছে, যে কোনো সময় কেঁদে ফেলতে পারে। তাই আফরাম বুদ্ধি করে কিছু একটা বলল, যা নূরের কান অবধি পৌঁছালো না। তারপর লোকটা কিছুক্ষণ চুপ থেকে ওদের বাড়ির ভেতরে প্রবেশের সুযোগ দিল। আফরাম নূরের হাত ধরে বাড়িতে প্রবেশ করলো। নূর অবাক নয়নে নিজের ভাইদের দেখছে। বলা বাহুল্য, ভালো নূর এখন বোরকা নিকাব পরে আছে, তাই ওকে চেনার উপায় নেই। নিবিড় ওর ভাই ভাবির সামনে গিয়ে কিছু বলল। তারপর নিশান আর তার স্ত্রী নূরের সামনে এসে হুরকে নূরের কোলে দিল। নূর অবাক হয়ে আফরামের দিকে তাকালো। আফরাম ইশারা কোলে নিতে বলল হুরকে। নূরও ছলছল চোখে হুরকে কোলে নিয়ে কেঁদে ফেলল। নিশান বলে উঠল, বোন, কেঁদো না, সব ঠিক হয়ে যাবে। নিশানের কথায় বিষম খেল নূর। নূর একবার নিশান নিবিড়কে দেখতে লাগলো, অন্যবার আফরামকে। আফরাম চোখের ইশারায় আশ্বস্ত করলো নূরকে। নূর কিছু না বলে কাঁদতে লাগলো। নিশানের স্ত্রী বলল, বোন, তুমি কেঁদো না, এখনো অনেক সময় আছে। তুমি আবার কনসেপ্ট করতে পারবে, আর যখনই মন চাইবে তখনই চলে আসবে হুরের কাছে। আমরা সবাই তোমার পাশে আছি। এমন বহুত কথা বলে নূরকে সান্ত্বনা দিতে লাগলো সবাই। সবার কথা নূরের মাথার 10 হাত উপর দিয়ে গেল। নূর বোকা বোকা চোখ নিয়ে আফরামের দিকে তাকালো। আফরাম হাসছে। আরও কিছুক্ষণ থেকে নূর আফরাম বিদায় নিল ওদের থেকে, কিন্তু আসার সময় নূর হুরকে নিজের গলার থেকে খুলে একটা চেন পরিয়ে দিল। যদিও নিশান মনিকা নিতে চায়নি, কিন্তু এক প্রকার জোর করেই নূর আফরাম দিয়ে আসলো। সবাই ওদের সাথে খুব ভালো ব্যবহার করছে। দুপুরে খেয়ে যাওয়ার জন্য অনেক জোর করেছে, কিন্তু নূর আফরাম তাদের অন্যদিন আসবে বলে চলে আসলো। মাঝ রাস্তায় দৌড়াচ্ছে আফরাম, আর তার পেছন পেছন হকি স্টিক নিয়ে ছুটছে নূর। নিজের বোরকা খুলে গাড়িতে রেখে এসেছে, তাই দৌড়াতে সুবিধা হচ্ছে ওর। রাস্তার লোকজন অবাক হয়ে চেয়ে আছে ওদের দিকে। আফরাম দৌড়াচ্ছে আর বলছে, এইবারের জন্য মাফ করে দে বোন, এই কান ধরলাম, আর এমন কথা কমু না। নূর পেছন থেকে চেঁচিয়ে বলল, আগে থামেন আপনি, 2-1 ঘা দেই, তারপর কান ধরবেন। কিছু দূর গিয়ে আফরাম একটা ছেলের পেছনে লুকালো, আর নূর সেই ছেলেটার সামনে এসে দাঁড়ালো। বেচারা ছেলেটা বেকুবের মতো দুজনকে পরখ করতে লাগলো। বেকুব ছেলেটা হলো আফিম। এই, আপনি লুকালেন কেন? তাড়াতাড়ি ওনার পেছন থেকে বের হন, না হলে আপনারে আজকে আমি নদীতে ফিক্কা মারমু। রাগে ফুঁসতে ফুঁসতে বলল নূর।
আফিমের পেছন থেকে মাথাটা বের করে আফরাম বলল, আমার ভূতে গিলাইছে তো বের হমো, আর তুমি দইরা কিলাইবা। আফিম বেচারা এত শখ নিতে না পেরে অজ্ঞান হয়ে গেল, কারণ এত বছর আফরাম একদম শান্তশিষ্ট ছিল। এইসব কথা শুনে বেচারা আফিম শকড। আফরাম নিজের বন্ধুদের সাথেও মনে হয় এমন করে কথা বলে যেভাবে নূরের সাথে বলল। আফিমের এমন জ্ঞান হারানো দেখে ভেবাচাকা খেয়ে গেল নূর আফরাম দুজনে আস্তে করে আফিমের শ্বাস চেক করলো। তারপর একটু স্বস্তি নিঃশ্বাস ফেলে আফিমের জ্ঞান ফেরানোর চেষ্টা করলো। আফিম চোখ মেলে নিজেকে একটা গাছের নিচে আবিষ্কার করলো, আর তার দুই পাশের আফরাম নূর বিরক্তি নিয়ে বসে আছে। আফিম কিছুক্ষণ এদিক সেদিক তাকিয়ে বলল, আমি কি বেঁচে আছি? আফিমের কথায় আফরাম নূর বিরক্ত হলো। নূর বিরক্তি নিয়ে বলল, না, আপনি আপাতত পরলোক গমন করেছেন, তবে এখন যদি আপনি চুপ থাকেন তাহলে আবার পরলোক থেকে ইহকালে ফিরতে পারেন। নূরের কথায় বেকুব বনে গেল আফিম, আর আফরাম হো হো করে হাসতে লাগলো। আফরামের সাথে কিছুক্ষণ পর আফিম নূরও হাসতে লাগলো। অনেকদিন পর প্রাণ খুলে সবাই হাসতে লাগলো। তখন অজ্ঞান হয়েছিলেন কেন? আফিম আফরামের দিকে তাকিয়ে বলল, অনেক বছর পর ভাইয়ার চঞ্চল রূপটা দেখলাম, তাও আবার একটা মেয়ের সাথে, তাও এত চাপ নিতে পারিনি। কথা শেষে আফিম ইনোসেন্ট ফেস বানালো। তা দেখে নূর মুচকি হাসলো। আফিম আবার বলল, তা আপু, হঠাৎ কি এমন হলো যে আমার শান্ত ভাইটার পিছন ধাওয়া করলে? এই কথা শুনে নূর রক্তিম চোখে আফরামের দিকে চেয়ে শুরু থেকে সব বলল, ওর জীবনের সকল ঘটনা, আর তারপর বলল, উনি আমার ছোট ভাইয়াকে বলেছে কয়েক বছর আগে আমাদের বিয়ে হয়েছে, আর গত কয়েকদিন আগে আমার 7 মাসের মিসক্যারেজ হয়েছে। ভাইয়ার মেয়েকে দেখে আমি নাকি নিজের বাবুকে কল্পনা করেছি, তাই দূর থেকে বাবুকে দেখতে এসেছি। বুঝতে পারছেন কত বড় ধাপ্পাবাজ, যে কিনা আমার মতন সিঙ্গেল অবিবাহিত মেয়েকে বিবাহিত মিসক্যারেজওয়ালা মহিলা বানিয়ে দিয়েছে। একবার যদি ভাইয়ারা সব জানতে পারে তাহলে দুজনকে না গরু জবাই করবে। সব কথা শুনে আফিম বড় বড় চোখ করে তাকিয়ে আছে দুজনের দিকে। আফরাম ফট করে বলে উঠল, তুমি চাইলে কিন্তু এখন বিয়ে করে বেবি বাম্প তৈরি করতে পারো। বলে চোখ টিপ দিয়ে উঠল। আফরামের কথায় নূর বলল, অসভ্য লোক, ছোট ভাইয়ের সামনে কী সব বলে। ওদের এমন ঝগড়া দেখে দ্বিতীয়বারের মতন জ্ঞান হারালো আফিম। তা দেখে নূর বলল, বেবি বাম্প আমার না, আপনার ভাইয়েরই হয়েছে, বারবার অজ্ঞান হচ্ছে, তাড়াতাড়ি মিষ্টি খাওয়ান। নূরের কথা আফরামের চোখ মুখে খুশির ঝিলিক দিয়ে উঠল। আফরাম বলল, সত্যি সত্যিও প্রেগনেন্ট? আমি তাহলে আম্মুকে ফোন করে বলি। আফরামের বাকি কথা শেষ হওয়ার আগেই নূর আফরামের মাথায় হকি স্টিক দিয়ে এক বাড়ি দিয়ে বলল, তোরে কোন বলদ ডাক্তার বানাইছে রে কবি? শালা ছেলেদের বেবি হয়? তোরে কে কইছে? তুই এক খাবা, তোর ভাই আরেক খাবা। একটা কথায় কথায় অজ্ঞান হয়, আরেকটা এলিয়েনের মতো কথা কয়। তোর আম্মুরে বল তার 2 ছেলে প্রেগনেন্ট। কথাগুলো শেষ করে রাগে ফোঁস করতে লাগলো নূর। আর আফরাম বেচারা মার খেয়ে এখন ভাইয়ের মুখে পানি মারতেছে। পিট করে চোখ খুলল আফিম। তারপর নিজের সামনে পানির বোতল হাতে আফরাম আর হকি স্টিক হাতে নূরকে দেখে ভয়ে ছিটিয়ে গেল। তা দেখে নূর বলল, আরেকবার যদি অজ্ঞান হস তাহলে তোরে আর তোর ভাইরে উল্টা লটকায় রাখমু এই রাস্তায়। আরও কিছু বলতে নিলে নূরের ফোন বেজে উঠল। নূর চোখ দিয়ে ওদের শাসিয়ে কল রিসিভ করলো। কিছুক্ষণ কথা বলে নূর ওদের বলল, ভাইয়া ফোন করছে, যেতে হবে, বাই। তারপর দ্রুত পায়ে একটা গাড়িতে উঠে চলে গেল নূর। আর নূরের যাওয়ার পানে তাকিয়ে আছে 2 ভাই। আফিম গলা খাকালি দিয়ে বলল, এমন বম্বে মরিচ রে কেমনে সামলাস ভাই? আফরাম হাসতে হাসতে বলল, তুই জানিস মেয়েটা আগে অনেক চঞ্চল ছিল, কিন্তু এখন হয়তো অত সব ঘটনার জন্য সব হারিয়ে ফেলছে। আমি প্রথম ওর চঞ্চল রূপ দেখলাম, ভালো লাগলো। আমার একটা মিথ্যের জন্য যে মেয়েটা অন্তত ওর ভাইদের সামলাতে গেছে, আর আজ হাসলো। জানি না কবে ওর পুরো পরিবারের সামনে নিজ পরিচয় যাবে। আফরামের কথায় দীর্ঘশ্বাস পেল আফিম। তারপর হেসে বলল, এরে ভাবি হিসাবে কিন্তু বেশ মানাবে। তাড়াতাড়ি চাচ্চু বানিয়ে দে আমায় প্লিজ ব্রো। আফিমের কথায় চমকে গেল আফরাম। তারপর বলল, তবে রে। তারপর আবার দৌড়াতে লাগলো 2 ভাই। দৌড়াতে 2 ভাই আবার গাড়ির কাছে চলে আসলো। তারপর কিছুক্ষণ হেসে গাড়ি করে বাড়ি চলে গেল।
নূর বাড়িতে আসতেই নূরের ভাবি বলল, কোথায় ছিলে এতক্ষণ, তাও আবার একা একা? ভাবি, আমি ছোট না, আর কিছু ফ্রেন্ডদের সাথে দেখা করতে গিয়েছিলাম। ও যাও, ফ্রেশ হয়ে এসো, তোমার ভাইও আসছে, একসাথে লাঞ্চ করব সবাই। ওকে ভাবি। তারপর নূর তার ভাবিকে হালকা জড়িয়ে ধরে নিজের রুমে চলে গেল। বর্ষার শেষ সময়, হালকা রোদ, হালকা বৃষ্টি, কিছুটা কুয়াশা কুয়াশা ভাব। ব্যাপারটা দারুণ। আর এই দারুণ সময়টাকে উপভোগ করছে আফরাম, নূর। বর্তমানে দুটো নিজেদের বাড়িতেই, কিন্তু একই সাথে ব্যালকনিতে চা হাতে দাঁড়িয়ে মনোমুগ্ধকর পরিবেশ উপভোগ করছে। ব্লুটুথের মাধ্যমে কথা বলছে দুজন, তবে সেটা অতি সামান্য। নূর, মন ভালো হয়েছে? আফরামের কথায় নূরের টনক নড়ল। নূর প্রকৃতিতে চোখ রেখে সম্মতি জানালো যে তার মন ভালো হয়েছে। কাল নূরের জন্মদিন, তাই নূর আপসেট। আফরাম গলা পরিষ্কার করে বলতে লাগলো, নূর, এবার তোমার সামনে যাওয়া উচিত। অনেক প্রমাণই আমরা পেয়েছি, লুকিয়ে যে বেশি পাওয়া সম্ভব নয়। এবার সামনে থেকে লড়াই করতে হবে। তুমি আবার ফিরে যাও নিজের প্রাণপ্রিয় কর্মস্থলে। একমাত্র ওইটাই তোমায় নিয়ে যাবে সত্যের কাছে। যেখান থেকে এই খেলা শুরু, সেখানে যেতে হবে। আফরাম থামলো, আবার বলতে লাগলো, তোমার ভাইয়াদের নামের টাইটেল বদলেছে, আর সেটা পৈতৃকভাবে। আড়াল থেকে সব জানা সম্ভব। এবার মিডিয়ার সামনেও যাও, তুমি প্রকাশ করো নিজেকে। আমি সবসময় তোমার পাশে আছি। তবে নিজের পরিচয় প্রকাশ করার পূর্বে নিজের থাকার জন্য একটা নির্দিষ্ট জায়গায় বরাদ্দ করো। তোমার এই ভাই ভাবিও কিন্তু সুবিধার নয়। নূর কিছু না বলে কল কেটে দিল। নূর কাকে রেখে কাকে বিশ্বাস করবে তা নিয়ে বিরাট দ্বিধায় আছে। যাদের বিশ্বাস করত তারাই ওকে ধোকা দেয়। নূর অনেক ভেবে বুঝতে পারল আফরাম ঠিক বলেছে। নূর যা করার আগামীকালই করবে। আগামীকালই সবাইকে চমকে দেবে, ঘুরিয়ে দেবে কারো দাবার চাল। সুদীর্ঘ চিন্তিত রাত পার করলো নূর। সময়ের সাথে সাথে পাল্লা দিয়ে ভারী হয়ে যাচ্ছে নিঃশ্বাস। এত বছর পর আবারও ফিরবে নিজ নিরে। কাল রাতে মিডিয়া সহ অফিসে ফোন করে বলা হয়েছে আজকের দিনের কথা। নূরের নার্ভাসের সাথে সাথে উত্তেজনাও কাজ করছে। নূর গত 4 বছর আগে একজন সিনিয়র গোয়েন্দা অফিসার ছিল। ছুরি আর গুলি ছুটতে ওস্তাদ ছিল নূর। আর এইটাই ছিল নূরের এই চাকরির পেছনের প্লাস পয়েন্ট। এর জন্য সরকার কর্তৃক পুরস্কারও পেয়েছিল। পাখির কিচিরমিচির শব্দে মুখরিত সকালের পরিবেশ। রক্তিম আভা ছড়িয়ে পড়েছে আকাশে শুভ্র মেঘে। পাখিদের মতন মানুষরাও বেরিয়ে পড়েছে নিজ নীড় থেকে। সকালের মিষ্টি রোদ গায়ে মাখিয়ে উঠে দাঁড়ালো নূর। ফ্রেশ হয়ে এসে রেডি হতে লাগলো নূর। আফরামের সাথে দেখা করে তারপর বাংলাদেশে গোয়েন্দা অফিসের উদ্দেশ্যে রওনা হবে ওরা। আজ আফরাম ও যাবে নূরের সাথে। ব্ল্যাক কুর্তি আর জিন্সের সাথে গলায় ওড়না পেঁচিয়ে নিল নূর। সাথে মুখে কালো মাস্ক, কানে দুটো পাথরের রিং, হাতে কালো ঘড়ি, পায়ে কালো বুট শু। কাঁধে ব্যাগ ঝুলিয়ে বেরিয়ে পড়ল লেকের উদ্দেশ্যে, যেখানে আফরাম নূরের দেখা হয়েছিল। সকালে সূর্য তার তাপ বাড়াতে শুরু করেছে। সেই সাথে পাল্লা দিচ্ছে ব্যস্ত জনগণ। সময়ের সাথে পাল্লা দিচ্ছে সবাই। নূর আফরাম গাড়ি করে গন্তব্যের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। নূর বাইরের দিকে মুখ করে তাকিয়ে আছে। আফরাম বুঝতে পারছে নূরের অবস্থা, তাই নূরের হাত নিজের হাতের মুঠোয় ধরে বলল, তুমি নিজেকে দুর্বল ভেবো না কখনো। এই আমি সবসময় তোমার পাশে আছি। নূর কিছু না বলে আফরামের কাঁধে মাথা রাখলো। আজ একটু বেশি দুর্বল লাগছে। এত বছর পর সেই চিরচেনা জায়গায় যাবে, পরিচিত মুখগুলো দেখবে। নূর জানে আজ ওকে অনেক পরীক্ষা দেওয়া লাগবে, নিজেকে জীবিত প্রমাণ করার জন্য। অনেক বাজে বাজে প্রশ্নের সম্মুখীনও হবে নূর। নূর নিজেকে সব কিছুর জন্য প্রস্তুত করেছে। মিডিয়ার লোকসহ গোয়েন্দা অফিসের সবাই এবং পুলিশসহ আরও অনেকে উপস্থিত গোয়েন্দা অফিসের সামনে। গতকাল রাতে নূর সবাইকে সত্য বললেও কেউ বিশ্বাস করেনি। পরে নিজের ছবিসহ সব পাঠিয়ে আজকের এই মিডিয়ার মিটিং। সবাই অধীর আগ্রহে আছে মৃত নূরের জীবিত ভার্সনকে দেখার জন্য। সবার অপেক্ষার অবসান ঘটিয়ে নূরদের গাড়ি গোয়েন্দা অফিসে ঢুকলো। গাড়ি থেকে বেরিয়ে আসলো নূর আফরাম, দুজনই মাস্ক পরা। নূর আফরাম আস্তে আস্তে মাইকের সামনে গেল। মিডিয়ার লোকসহ আরও অনেকে ক্যামেরা ধরে রেখেছে নূরদের দিকে। নূর নিজের মাস্ক খুলে ফেলল। নূরের চেহারা দিকে চমকে গেল সবাই। বছর 4 পূর্বে এই মেয়েটিকে নিয়ে সারা দেশে তোলপাড় চলেছিল, কারণ তার অকাল মৃত্যু। আর আজ বছর 4 পর আবারও তোলপাড় চলবে এই মেয়েটি জীবিত থাকা নিয়ে। হয়তো অনেকের সুখের জীবনে ধ্বংস নামতে চলেছে। মিডিয়ার অনেক প্রশ্নের সম্মুখীন হয় নূর, কিন্তু আফরামের সাহায্যে সবকিছু খুব স্মুথলি সামলিয়ে নিয়েছে নূর।
শেষে আফরামকে নিয়েও প্রশ্ন করতেছে। তখন আফরাম নিজেকে নূর কেসের প্রধান সাক্ষী হিসেবে পরিচয় দেয়। অনেক বাধা বিপত্তি শেষে মিডিয়া পুলিশ থেকে বের হলো নূর আফরাম। আগামীকাল আবার কোর্টে গিয়ে প্রুভ করতে হবে। নূর কেসটা আবারও রিওপেন হয়েছে। তা দেখে অনেকেরই পায়ের নিচে জমি নড়তে শুরু করেছে। সারা দেশ আবারও তোলপাড় নূরকে নিয়ে। একজন সম্মানীয় সিনিয়র গোয়েন্দা অফিসারকে জীবিত থেকে মৃত বানিয়ে দিয়েছে পুলিশ। এটা নিয়ে ছাত্র আন্দোলনও চলছে। ফেসবুক নেট দুনিয়ায় ভাইরাল নূর। মোট কথা আপাতত নূরকে নিয়ে সারা দেশ গরম। টিভিতে নূরের নিউজ দেখে অবাক নূরের পরিবার, সাথে নূরের সেই ভাই ভাবিও। নূর আর ফিরল না নিজের সেই ভাই ভাবির কাছে। সারাদিন এত প্রশ্নের ধকলে এখন নতুন করে আর কোনো প্রশ্নের সম্মুখীন হতে চায় না নূর। তাই আপাতত আফরামের সাথে তার বাড়িতে গেল। আফরামের পরিবার নূরের ব্যাপারে আগে জানত। নিস্তব্ধ রাতের নীরবতার মাঝে মাঝে এক দুবার রাতের অচেনা পাখিরা ডেকে ডেকে উঠছে। জানালার সাদা পর্দাকে স্বচ্ছ কাচের ওপর মৃদু দুলিয়ে উঠে বাইরে থেকে বিনা অনুমতিতে প্রবেশ করছে হালকা হিমেল হাওয়া। শুধু কি বিনা অনুমতিতে প্রবেশ করছে, সাথে করে চাঁদের শুভ্র মায়াবী আলোকে টেনে এনে পরিবেশটাকে আরও মোহনীয় বানিয়ে রেখেছে। সারাদিনের ধকলে চোখে ঘুম আসলেও মনের কোণে একঝাঁক আশা, নতুন কিছু পাওয়ার স্বপ্ন। প্রতিশোধের আগুন চলছে নূরের মাঝে। পেরিয়ে গেল আরও একটি রাত। নূর আফরাম নাস্তা করে আবারও বেরিয়ে পড়ল কোর্টের উদ্দেশ্যে। সেখানে আজ নূরের বাবা মা সহ ভাই ভাবিরাও থাকবে। নূর আফরাম চুপ করে বসে আছে, কারো মাঝে কোনো কথা নেই। গাড়ি থেকে নামতে নূর দেখতে পেল এক ঝাঁক মিডিয়া, উৎসুক জনগণ। বাঙালি হলো এমন এক জাতি যেখানে কাজ নেই, চেনে না জানে না সেখানে ভিড়। পুলিশ প্রোটেক্টের মাধ্যমে মিডিয়ার ভিড় থেকে বেরিয়ে দেখল নূরের পুরো পরিবার একত্রিত। কিন্তু কারো মুখে নূরকে দেখে হাসি বা আনন্দের আভাস নেই, বরং আছে ভয় আর বিরক্তি। নূর একটু মন খারাপ করলো। তারপর হঠাৎ করে কেউ একজন নূরকে খুব শক্ত করে জড়িয়ে ধরল, যার কারণে নূর দু এক কদম পিছিয়ে গিয়ে আফরামের বুকে ধাক্কা খেল। নূরকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো মিষ্টি। নূর মিষ্টিকে জড়িয়ে ধরে বলল, ওই পাগলি, খাচ্ছিস কেন? আমি ফিরে আসে খুশি হসনি? চলে যায় আবার। মিষ্টি নাক টেনে বলল, তুই খুব খারাপ রে নূর, আমায় একবার জানাতে পারলি না এসব? আমি কি তোর এতই পর? জানিস, যেদিন তোর মৃত্যুর কথা শুনেছিলাম সেদিন কি অবস্থা হয়েছিল আমার। তোর লাশ অবধি তোর পরিবার দেয়নি। আমি অনেক করে চেয়েছিলাম, পা অবধি ধরেছিলাম। আমি তোকে আর কোথাও যেতে দেব না। তুই আমি আবারও আগের মতো থাকবো। কাল খবরে তোকে দেখে আমি কি পরিমাণ খুশি হয়েছি বলতে পারবো না রে। তোকে আমায় ছেড়িয়ে যাস না নূর। নূর মিষ্টিকে সান্ত্বনা দিয়ে চুপ করালো। হঠাৎ নূরের চোখ নিশানের দিকে পড়তেই দেখলো নিশান কেমন যেন মায়াভরা দৃষ্টিতে চেয়ে আছে নূরের দিকে। নূর আর নিশান দুই ভাই বোন চেয়ে আছে একে অপরের দিকে। দুজনের চোখে একরাশ মায়া ভালোবাসা। হঠাৎ নিশানের চোখ থেকে পানি পড়তে লাগলো। নিশান চুপ করে অন্যদিকে ঘুরে নিজের চোখের পানি আড়াল করতে ব্যস্ত হয়ে পড়ল। নূরও নিজের চোখের কোণের পানিটা মুছে নিল। আফরাম দূর থেকে সব খেয়াল করলো। চুপচাপ আফরাম নূরের কাছে এসে নূরকে সান্ত্বনা দিতে লাগলো। অবশেষে হাজারো বাধার সম্মুখীন হয়ে আদালতে প্রমাণ হলো নূর জীবিত। নূরের হাসি পাচ্ছে এই ব্যাপারটায় যে নিজের জীবিত থাকার প্রমাণও এখন দিতে হচ্ছে তাকে। নূর সহ সবাই আদালত থেকে বের হলো। আদালত নূরের সেই মিথ্যা মৃত্যুর কেসটা আবার রিওপেন করলো। আর আদালতে জজ এটাও বললেন, নূরের যদি কোনো ক্ষতি হয় তাহলে এই কেসের সাথে জড়িত সবাইকে জেলে দেওয়া হবে। এর কারণ নূরের পরিবার থেকে শুরু করে সবাই সন্তোষজনক। আর নূরের এই কেসের বিষয়টা সোশ্যাল মিডিয়ায় খুব ভালোভাবে ছড়িয়ে পড়েছে, যা জাতিসংঘের নজরে আসে। জাতিসংঘ থেকে নূরের কেসটা সঠিকভাবে খতিয়ে দেখার তাগিদ দেওয়া হয়েছে। সারা দেশ উত্তাল নূর কেস নিয়ে। ইতিমধ্যে দেশের বিভিন্ন জেলায় আন্দোলন চলছে, যার মূল বিষয় নূর কেস। তাদের আন্দোলন হলো, যেখানে দেশের আইনে একজন জীবিত অফিসারকে মৃত বানিয়ে দিলেন, কোনো রকম ঝামেলা ছাড়া কেস বন্ধ করে দিল, সেখানে দেশের আইন দেশের জনগণকে কী সুরক্ষা দেবে? নূর আদালতের সামনে দাঁড়িয়ে আছে, আর ওর সামনে ওর পুরো পরিবার। নূরের মা নূরের সামনে এসে জিজ্ঞেস করলেন, ছেলেটা বুঝি তোর সেই বয়ফ্রেন্ড? নূর ভেবেছিল ওর মা হয়তো ওকে জিজ্ঞেস করবে কেমন আছে, কিন্তু যা বলল তাতে নূর সহ আফরাম, নিশান, মনিকা অবাক। একজন মা কি করে এসব বলতে পারে, তাও এত বছর পর মৃত মেয়েকে জীবিত দেখে? ভাবতেই পারছে না আফরাম। নূর একটা লম্বা শ্বাস নিয়ে বলল, তা তো বলতে বাধ্য নয় আমি। নূরের মা নূরের কথায় তেড়ে উঠল। নূরের বাবা বললেন, ব্যবহার সংযত করো, উনি তোমার মা হয়। যখন মৃত্যুই ছিলা
তখন আবার কেন আসলে? নূরের বাবার এই কথায় বাঁকা হেসে বলল, অনেক সুখেই তো ছিলা এত বছর, এবার একটু খাটুনি করো না হয়। আমি ফিরে এসেছি তোমাদের সুখের ঘরে হানা দিতে। ইট মারলে পাটকেল খেতে হয়, ব্যাপারটা তো জানোই। সাবধান থেকো, প্রতি পদে পদে বিপদ। ব্ল্যাক কুইন আগের চেয়ে হিংস্র হয়ে আছে। বাই। কথাগুলো বলে নূর এক পলকে নিশানের দিকে চেয়ে আফরামের সাথে বেরিয়ে পড়ল। নূরের এমন কথায় হতভম্ব সবাই। এত বছর নূর চঞ্চল থাকলেও প্রচণ্ড ভদ্র ছিল, কারোর সাথে গলা উঁচু করে এমন তেরা কথা বলেনি। তাই নূরের কথাগুলো ভয় জন্মে দিল সবার মনে। তারপর যে যার যার মতো নিজেদের বাড়ি চলে গেল। নিভৃত কুঞ্জ। নিশান, নূর বেঁচে আছে, তোমার একমাত্র বোন, তুমি কেন ওর সাথে কথা বললে না? বাকিরা না হয় কারো ভালো চায় না, তাই বলে তুমিও? মেয়েটা আজ কতটা কষ্ট পেল, আর তুমি? নিশান মন খারাপ করে ব্যালকনিতে দাঁড়িয়ে রইল। নিশান ভাবেনি কখনো এমন পরিস্থিতিতে পড়তে হবে। হয়তো সব সত্য সবার সামনে চলে আসবে। এত বছরের সাজানো গুটি এবার এলোমেলো হয়ে যাবে। নূর আর আফরাম দাঁড়িয়ে আছে ছাদে। বিকেলের শেষ গোধূলির আলো ছড়িয়ে রক্তিম হয়ে আছে সাদা তুলোর মতন আকাশে। গোধূলির রক্তিম আকাশ কম বেশি সবারই পছন্দ। হঠাৎ নীরবতা ভেঙে আফরাম এক প্রশ্ন করার অনুমতি চাইল নূরকে। নূর বলার জন্য ইশারা করলো। তা দেখে আফরাম বলতে লাগলো, আদালতে বলে তোমার কথাগুলোর গভীরতা অনেক। তুমি কি কিছু লুকাচ্ছ? নূর বলল, কিছু সত্য আপাতত না হয় আড়ালে আবডালে থাকুক, সময় সবটা বলে দেবে। আফরাম কিছু বলল না এই বিষয়ে। কথা পাল্টিয়ে নূর বলল, আফিম ভাইয়া খুব চালু। আফরাম ভ্রুকুচকে বলল, কেন? আপনার ভাই আমার বেস্ট চুলে টান দিছে। মানে? আফিম ভাইয়া আর মিষ্টি রিলেশনে আছে। আফরাম বলল, ওরাই ভালো, কিন্তু সুন্দর প্রণয়ের জলে ভাসছে। বৃষ্টির শেষে ওরা প্রণয়ের ছন্দে মেতে উঠছে। ব্যাপারটা দারুণ। ওদের দেখা হয়েছে কোন এক মেঘনা স্নিগ্ধ বৃষ্টি ভেজা বিকেলে। তারপর থেকে দুজন মেতে উঠেছে গভীর প্রণয়। ব্যাপারটা দারুণ। তার মানে আপনি সব জানতেন? আমার জায়গায় আমার ভাই যে তোমার বেস্টর প্রপোজ করার আগে আমার থেকে আইডিয়া নিছে। ওরে লাভ গুরু রে। আর কিছুক্ষণ কথা বলে আফরাম চলে গেল হসপিটালের উদ্দেশ্যে। আর নূর উপভোগ করতে লাগলো গোধূলির আকাশ। কেটে গেল বেশ কিছু সময়। নূর রুমে গিয়ে নিজে পুরাতন রূপে বেরিয়ে পড়ল। তবে যাওয়ার আগে আফরামের মাকে বলে এসেছে। আফরামের মা সাবধানে থাকতে বললেন। আর কিছু দোয়াদুরুদ পরে নূরকে ফু দিয়ে বিদায় দিলেন। অন্ধকার রুমে কে একজন ফোনের ফ্ল্যাশের সাহায্যে কিছু একটা খুঁজছে। দূর থেকে বোঝা যাচ্ছে না কে সে, ছেলে না মেয়ে। তবে আড়াল থেকে সে বুঝতে পারল সে যেই কাজে এই অন্ধকার রুমে এসেছে তার সামনের আগন্তুকও একই কাজে এসেছে। এমন সব ভাবনা ভাবতে ভাবতে দেখতে পেল সামনের আগন্তুক বেরিয়ে যাচ্ছে। দরজার আড়াল থেকে বের হলো নিবিড়। কে সে যে কিনা এই পুরাতন রুমে এসেছে কিছু খুঁজতে? এইসব ভাবতে ভাবতে নিবিড় পিছু নিল সেই আগন্তুকের। তবে বেশি দূর পিছু করতে পারেনি, কারণ সেই আগন্তুক বাইক নিয়ে অনেক স্পিডে এসেছিল। আবার ফিরে গেল গোডাউনের সেই রুমে। তারপর সব কিছু ঠিক করে বেরিয়ে গেল। হসপিটালে একের পর এক রোগী দেখে রাউন্ড দিয়ে ক্লান্ত আফরাম। কিন্তু ক্লান্ত হয়ে লাভ নেই, আজ একটু বেশি কাজের চাপ। কিছুক্ষণ পর আবার একটা অপারেশন আছে। আফরাম বাড়িতে ফোন দিল। সবার সাথে কথা বলে নূরকে দিতে বললেই জানলো নূর বাড়িতে নেই। আফরামের কপালে সূক্ষ্ম ভাঁজ পড়ল। এই ভর সন্ধ্যায় একা একা কোথায় গেল মেয়েটা? আফরাম চট করে নূরকে কল দিল, কিন্তু ফোন রিসিভ হচ্ছে না। আফরাম কিছু না ভেবে আফিমকে ফোন করে বলল নূরকে খুঁজতে। চারপাশে নূরের বিপদ, শত্রুর অভাব নেই। রাত 2টো। স্বাভাবিকভাবে বাড়ি ঢুকলো নূর। বাড়ির ড্রয়িং রুমে উপস্থিত সবাই, সেই সাথে মিষ্টি আর গোয়েন্দা অফিসের কিছু অফিসার আর নূরকে স্যান্ডেল করা উচিত। সবাই চিন্তিত নূর কোথায়। ফোনও রিসিভ করছে না। আফরামের চোখগুলো প্রচণ্ড লাল, মনে হচ্ছে এই বুঝি ফেটে রক্ত বেরোবে। নূরকে বাড়িতে ঢুকতে দেখে আফরাম দৌড়ে জড়িয়ে ধরল। নূরের কাঁধে মাথা রেখে কাঁদতে লাগলো। নূর বুঝতে পেরেছে আফরাম কাঁদছে। আফরাম নিজেকে সামলে জিজ্ঞেস করলো কোথায় ছিল নূর। নূর বলল, ভাইয়া ভাবির কাছে গিয়েছিলাম। এই কথা শুনে আফরাম রেগে বলল, পাগল তুমি, জেনে বুঝে বাঘের মুখে যাও কেন? সমস্যা কি বুঝো না? তোমায় নিয়ে চিন্তিত আমরা। চারদিকে শত্রু উৎপেতে আছে তোমাকে মারতে, আর তুমি নাকে তেল দিয়ে ঘুরছো। ওই মানুষগুলোকে বিশ্বাস করছো কেন তুমি? ভুলে যাও না, সবাই রহস্যজনক। এক রহস্যময় গোলক ধাঁধে আটকা পড়েছো তুমি। চাইলে সহজে তুমি কাউকে বিশ্বাস করতে পারো না।
আপনাকেও না? নূরের কথায় থমকে গেল আফরাম। আফরাম কিছু না বলে চলে গেল। বাকিদের সাথে কথা বলে নিজের রুমের দিকে ছুটল নূর। সকালে ঘুম থেকে উঠেই এক অদ্ভুত নিউজ শুনল সবাই। এই নিউজটা দেখে কেঁদে ফেলল নূরের মা। আর অন্যদিকে এই কান্নার আওয়াজ শুনে বাঁকা হাসল কেউ। বাংলাদেশে একটি জনপ্রিয় কোম্পানির মালিক মিস্টার আশরাফ খান গতকাল রাতে নিজেরই গোডাউনে অগ্নিদগ্ধ হয়ে মারা যান। ঘটনাস্থল তদন্ত করে জানা যায় ওই গোডাউনটি থেকে চোরা কারবার করা হতো। সব নিউজ চ্যানেলে একই নিউজ চলছে। ফোনে কথা বলছে আর টিভির নিউজ দেখছেন রিপা বেগম, মানে নূরের মা। রিপা বেগম বারবার কাঁদতে লাগলেন, কারণ মিস্টার আশরাফ খান রিপা বেগমের বর্তমান স্বামী। আশেপাশে সবাই রিপা বেগমকে সান্ত্বনা দিচ্ছেন, কিন্তু কিছুতেই কোনো কাজ হচ্ছে না। বাড়িতে প্রেস, মিডিয়ার, পুলিশের লোক দিয়ে ভরপুর। ইতিমধ্যে রিপা বেগমের কাছে নিবিড়, নিশান, মনিকা, আলী হোসেনের ও তার স্ত্রী সন্তানও এসেছেন। সবাই খুব সান্ত্বনা দিচ্ছেন রিপা বেগমকে, আবার কেউ কেউ সমালোচনাও করছেন। কিছুক্ষণ পর এত সব কিছুর ভিড়ে এখন সবার চক্ষু চড়ক কাজ, কারণ নূর আফরাম দুজন খুব সুন্দরভাবে কাপল ম্যাচিং ড্রেস পরে সেজে এসেছে। নূরের ঠোঁটের কোণে সেই ভয়ঙ্কর বাঁকা হাসি। আফরাম নূর খুব সুন্দরভাবে রিপা বেগমের সামনে এসে তাচ্ছিল্যের স্বরে আফসোস করলো। তারপর নূর আস্তে করে বলল, কাউন্টডাউন শুরু হয়ে গেছে, কেয়ারফুল। কখন কার সময় হয়ে যায় কেউ বলতে পারে না। নূরের কথাটা নূরের পরিবারের সবাই শুনতে পেল। আফরাম হাসলো, সেই সাথে আরও একজন বাঁকা হাসি দিল আর মনে মনে বলতে লাগলো, এবার কিভাবে তোমরা পার পাও আমিও দেখব। এত বছর অনেক পাপ করেছো, এবার একটু শাস্তি পাও। নূরের কথা শুনে সবাই মনে মনে ভয় পেলেও ওপরে ওপরে ভয় ভাব কাটিয়ে রাখলো। নূরের বাবা আলী হোসেন কড়া গলায় বললেন, এই মেয়ে, তোমার কি লজ্জা নেই? একটা মৃত বাড়িতে এভাবে সেজেগুজে আসছো, আবার ব্ল্যাকমেলও করছো, ভয় নেই তোমার? কথাগুলো বেশ জোরে বললেন আলী হোসেন। নূর কিছু কড়া কথা বলতে গিয়ে বলল না, কারণ আলী হোসেনের কথা এমপির কান অবধি গেছে। তাই নূর নরম সুরে বলল, আমরা একটা দাওয়াতে গিয়েছিলাম আর সেই থেকে এখানে আসছি, তাই আমাদের কাপড় বদলানো হয়নি। এমপির সামনে আর কোনো সিনক্রেট করলো না কেউ। নূর একধানে হুরের দিকে চেয়ে আছে। হুর দেখতে অবিকাল নিশান আর নূরের মতো। এই সবই মেলাতে লাগলো নূর। মনিকা নূরের কাছে এসে বলল, চিন্তা করো না, আবারও তোমার কোল জুড়ে ফুটফুটে একজন আসবে। নাও, তোমার ভাতিজিকে কোলে নাও। নূর খুশি মনে হুরকে কোলে নিয়ে আদর করতে লাগলো। তা দেখে নিশান বাদে বাকিরা রাগে ফুঁসতে লাগলো। সবাই ক্ষুব্ধ মনিকার এহনো কাজে। নিশান এগিয়ে এসে আফরামের সাথে কথা বলতে লাগলো। কথা বলতে বলতে এক পর্যায়ে আফরামের সম্পর্কে অনেক কিছু শুনল নিশান। দীর্ঘ 17 ঘন্টা পর আশরাফ খানের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তারপর সবাই মিলে জানাজা পড়িয়ে কবর দিয়ে বাড়ি ফিরল। এর মাঝে নিবিড় জরুরি এক কাজে বেরিয়ে গেছে। এরপর যে যার যার বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। নিবিড় গাড়ি নিয়ে যাওয়ায় নিশানটা ক্যাবে করে বাড়ি ফেরার সিদ্ধান্ত নিল। তখন আফরাম নিশানকে নিজের গাড়িতে করে যাওয়ার আহ্বান করলো। রাত বেশি হয়ে যাওয়ায় নিশানও উপায় না পেয়ে আফরামের আহ্বানে সাড়া দিল। গাড়িতে নূর, মনিকা হুর পেছনে বসলো আর আফরাম নিশান সামনে বসলো। পিনপত নীরবতা চলছে সবার মাঝে। আফরাম, মনিকা চেয়ে আছে নূর নিশানের কথার জন্য, কিন্তু নূর নিশান দুজনের একজনও কথা বলছে না। মনের মাঝে হাজারো প্রশ্ন, হাজারো কথাই ভরপুর, কিন্তু কথাগুলো মুখ ফুটে বলতে পারছে না দুই ভাই বোনের একজনও না। নিশান, নূর দুজনই চোখ ছলছল করছে। দাঁতে দাঁত চেপে শক্ত হয়ে বসে আছে দুজন। আফরাম নিভৃত কুঞ্জতে না গিয়ে একটা খোলা নির্জন লেকের সামনে গাড়ি নিয়ে এলো। নিশান, নূর নিজেদের ভাবনায় মত্ত থাকার ব্যাপারটা খেয়াল করেনি। মনিকা খেয়াল করে কিছু বলার পূর্বেই আফরাম ইশারায় আশ্বস্ত করেছে, তাই মনিকাও চুপ। গাড়ি থামায় নূর নিশানে টনক নড়ল। ততক্ষণে মনিকা, আফরাম গাড়ি থেকে নেমে দাঁড়িয়ে রইল। ওরা কেউই জানে না ওদের পেছন পেছন আরও অনেকে ছুটে এসেছে। নূর নিশান গাড়ি থেকে নামলো। আফরামের দিকে দুজনই প্রশ্ন চলল এখানে আনার কারণ জানতে চেয়ে। আফরাম বলল, অনেক হচ্ছে লুকোচুরি। নিশান ভাই, নূর, তোমরা দুজন কথা বলো নিজেদের সাথে, বাদ হয়ে অভিযান, এইগুলো লুকোচুরি খেলা। মনিকা বলল, নিশান, প্রথম থেকেই আমি দেখছি তুমি নূর আসার পর থেকেই ওর দিকে মায়া ভরা দৃষ্টিতে চেয়েছিলে, কেঁদেছিলেও। নূর তোমার জন্য কি তা আমি জানি। নূরের নামের সাথে মিলিয়ে নিজের মেয়ের নামও রেখেছ। আফরাম আবার বলল, প্লিজ কথা বলো তোমরা। নিশান ভাই,
মেয়েটা গুমড়ে মরছে, আর কত কিছু ফেস করাবেন ওকে? সামান্য কয়েক হাত দূরত্বে থেকেও কথা বলছেন না আপনারা। এত বছর পর বোন ফিরে আসা জড়িয়ে ধরছেন না, কিসের এত সংকোচ তার নিজের বোনের জন্য? হঠাৎই মনিকা একটা পিস্তল বের করে নূরের দিকে তাক করলো। এহনো ঘটনায় চমকে গেল সবাই। মনিকা বলতে লাগলো, এত বছর মিথ্যামৃত হয়ে থাকলেও আজও সত্যি সত্যি মরবে। ওকে চাওয়ার কেউ নেই এই দুনিয়ায়। মরুক আজও, বেঁচে লাভ নেই। ও মরলে ওর নামের সব সম্পত্তিগুলো আমরা পাবো। কথাগুলো বলে ট্রিগার প্রেস করতে গেলেই দেখলো নূর হাঁটু ভেঙে বসে পড়েছে সেই জায়গায়। নূর বলতে লাগলো, ঠিকই বলেছো ভাবি, আমার চাওয়ার কেউই নেই পৃথিবীতে। সবাই শুধু স্বার্থের কথা ভাবে, আমার কথা ভাবে না। আমারও ইচ্ছে করতো মায়ের হাতে খেতে, আমারও ইচ্ছে করতো ভাইদের সাথে ঘুরতে, মজা করতে, কিন্তু কিছুই পেলাম না কারো সময়। মৃত্যুর মুখ থেকে ফিরে হেসে যখন বাড়ি যাই, তখন সবার বিচ্ছেদের কথাগুলো আমায় খুন করেছে। কোর্টের কেস ওঠার পর আমায় কেউ একটু জিজ্ঞাসাও করলো না কেমন আছি। আগেও কেউ জিজ্ঞাসা করেনি, আর আজও করলো না কেউ। সবাই ঘৃণা করে আমায় সামান্য সম্পত্তির জন্য। কেন আমায় এত অবহেলা করলো সবাই? আমায় বলতে খুশি মনে সব দিয়ে দিতাম, কিন্তু আমায় কেন খুন করতে চাইলে? কেন আমার সাথে এই চলো না? কেন আমায় এত দূরে ঠেলে দিলে? আমি বাঁচতে চাই না ভাবি, শুট মি, মরতে চাই, আমি মরতে চাই। কথাগুলো বলে চিৎকার করে কাঁদতে লাগলো নূর। সবাই হতভম্ব। নূর কাঁদতে কাঁদতে নিজেকে আঘাত করতে লাগলো। নূর ওর শাড়ির পিন খুলে তা দিয়ে আঘাত করতে রইল। ঠিক তখনই গাছের আড়াল থেকে নিবিড় বেরিয়ে আসলো, আর নিশান দৌড়ে নূরের কাছে গেল। নিশান দৌড়ে নূরের কাছে গিয়ে নূরের হাত থেকে পিন ফেলে দিয়ে নূরকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। নিবিড় বলতে লাগলো, বোন রে, কেন এমন করছিস? নিশান কাঁদতে কাঁদতে বলল, যেই তোকে বাঁচানোর জন্য এত কিছু করেছি, সেই তুই আজ নিজেকে শেষ করতে চাচ্ছিস? নিবিড় আবার বলল, তুই না ব্রেভ গার্ল, তুই এভাবে হাঁটতে পারিস না, তোকে লড়াই করতে হবে। নূর হেঁচকি তুলে কাঁদতে লাগলো আর বলল, তোরা পাশে থাকলে আমি সব পারবো। প্লিজ অবহেলা করিস না আমায়, আর সহ্য করতে পারছি না, আমি মরে যাচ্ছি আমি। নূর, নিশান, নিবিড় কাঁদছে, 3 ভাই বোন। ততক্ষণে সেখানে ফাহিম ও তার স্ত্রীও উপস্থিত হয়েছে। সবার চোখ ছলছল করছে। নূর কাঁদতে কাঁদতে একসময় ভাইদের কোলেই ঢলে পড়ল। আফরাম এগিয়ে এসে নূরকে চেক করে বলল, অতিরিক্ত কান্নার ফলে হয়তো। কিছুক্ষণ পর নূরের জ্ঞান ফিরে নিজেকে 2 ভাইয়ের কোলে পেল, যেমনটা ছোটবেলায় ছিল। নূর ওঠার পর আফরাম বলল, অনেক হয়েছে, এবার শুরু থেকে শেষ সব বলো তোমরা। আমি জানি এখানে থাকার প্রত্যেকে সত্য লুকাচ্ছ, সবটা ক্লিয়ার করো সবাই। নূর, তুমিও। থমথমে পরিবেশ বিরাজ করছে। ততক্ষণে আফিম মিষ্টিও সেখানে পৌঁছে গেছে। সবার নীরবতা ভেঙে নিশান বলতে লাগলো, স্কুলের গণ্ডি পার হওয়ার পর বাবা মা আমায় খুলনায় পাঠায় বোর্ডিংয়ে, তারপর নিবিড়কে আর তারপর নূরকে। এভাবে স্কুলের গণ্ডি পার হওয়ার পরই আলাদা করে দেয় আমাদের 3 ভাই বোনকে। 3-4 বছরের ব্যবধানে বিচ্ছেদ ঘটে আমাদের। নূর ঢাকায় চলে যায়, নিবিড় চট্টগ্রাম, আর আমি খুলনায়। এভাবেই দেশের ভিন্ন স্থানে একই খাঁচার পাখি আটকে ছিল। এভাবেই পার করি অনেকগুলো বছর। বাবা মা কখনো আমাদের এক হতে দিতেন না। কোনো না কোনো বাহানায় নূরের থেকে আমাদের দূরে রাখতেন। নূরকে গ্রামে আসতে দিত না তেমন। সবকিছুর ঊর্ধ্বে গিয়ে আমরা নিজেদের সময় বের করে কুমিল্লায় দেখা করতাম, আমাদের শৈশব স্থানে নানুর বাড়ির পাশের পার্কে। নিশান থামলো। নিবিড় বলা শুরু করলো, এরপর ভাইয়াকে হঠাৎ ভারতে পাঠিয়ে দেয় বাবা মা, আর আমায় বিজনেসের করছে। নূর ঢাকায় নিজের মতো স্যাটেল। নূরের ওপর তখন বাবা মায়ের হুকুম চলতো না। কেন চলতো না আজও জানি না আমরা। বাবা মা অনেকটা ভয় পেত নূরকে। বিভিন্ন কাজে আমরা দেখা করা ভুলে যাই। এর মধ্যে নূর গোয়েন্দা বিভাগের সিনিয়র অফিসার হিসাবে কাজ নেয়। আমিও নিজের একটা ব্যবসা ওপেন করি, হয়ে যাই বিজনেসম্যান। ভাইয়া ভারত থেকে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি নিয়ে নেয়। তো 4 বছর আগে আমরা 3 ভাই বোন দেখা করার জন্য আবার কুমিল্লায় একত্রিত হতে চাই। আমরা 2 ভাই আসলেও বোন এক কেসের কাজে আসেনি। তখন আমাদের সাথে ফাহিম ভাই আর ভাবির সাথে দেখা হয়। কথা বলতে বলতে আমরা পার্কে গহীনের জঙ্গলে অদূরে যাই। নিশান, নিবিড় থেমে গেল। দুজনেই কাঁদছে। তাদের অবস্থা দেখে ফাহিম বলা শুরু করলো, সেখানে ঘন ঝোপঝাড়ের আড়ালে রয়েছে 2টি সমাধি, আলী হোসেন মির্জা ও রিপা বেগমের।
এই কথাটা শোনার পর মিষ্টি, নূর, আফরাম, আফিম চমকে উঠল। নূর অবাক হয়ে জিজ্ঞেস করলো, বাবা মার জীবন্ত সমাধি? ফাহিম বলল, না রে বনু, সেটা মৃত মানুষের সমাধি ছিল। তোদের বাবা মার বিষয়টা খতিয়ে দেখার জন্য আশেপাশের সবার থেকে জানতে পারি এটা আসলেই তোদের বাবা মায়ের সমাধি। আর যারা এখন রিপা বেগম আর আলী হোসেন মির্জা, তারা বহুরূপী। যেহেতু তোদের বাবা আর মার একমাত্র সন্তান ছিল, তাই তোদের নানা নানু দাদা দাদি মারা যাওয়ার পর সবটাই পাল্টে যায়। এলাকার একজন লোক থেকে জানতে পারি কেউ একজন বিষ খাইয়ে ওনাদের মেরে ফেলে, তারপর কেসটা হঠাৎ বন্ধ হয়ে যায়। নিশান বলতে লাগলো, তারপর আমরা বহুরূপী আলী হোসেন আর রিপা বেগমের কাছে যাই সবটা জানতে, কিন্তু এর মধ্যে পাল্টে যায় সব। আমরা বাড়ির কাছাকাছি আসতেই শুনতে পারি আমাদের নকল বাবা মা তোর থেকে টিপসই দিয়ে সম্পত্তি লিখে নিয়ে তোকে মেরে ফেলবে, তাও আজ রাতে। কথাটা শোনার পর আমরা সেখান থেকে পালিয়ে ঢাকা আসার আগেই ওনারা আমাদের দেখে ফেলে। পরে কিছু জিজ্ঞেস করতেই কোনোরকম ভাবে ফাহিম বলে দেয় ওর শালা অ্যাক্সিডেন্ট করেছে, তাড়াতাড়ি ঢাকা ছুটতে হবে, আর আমরা ওকে এগিয়ে দিচ্ছি। ফাহিম বলতে লাগলো, সেই যাত্রায় বেঁচে যাই আমরা। বাড়িতেই আটকে যায় নিবিড় নিশান। তারপর সময় মতো তোর লোকেশন ট্র্যাক করে তোর কাছে পৌঁছতে গিয়ে দেখি তুই রক্তাক্ত। তোর দেখে সাইন নিতে যাবে, ঠিক ওই মুহূর্তে আফরান সেখানে পৌঁছায়, তাই ওরা পালিয়ে যায়। তারপর আফরান তোকে হসপিটাল নিয়ে যায় আর আমরা ওই লোকদের খুঁজি, কিন্তু পাই না। পরে অনেক কষ্টের সিদ্ধান্ত নেই তোকে মৃত বানিয়ে হসপিটাল থেকে তোকে নিয়ে সিঙ্গাপুর পালিয়ে যাব। নিশান বলল, সবকিছু তেমনই হয়। বাড়িতে যাতে তোর লাশ না চায়, তাই আমরা পুলিশকে দিয়ে বলাই তোর ড্রাগ ডিলার ছিলির সাথে খুনি। এই কথা শোনার পর বাবা মা তোর লাশ নিতে চায়নি, সে যাত্রায় আবারও বেঁচে যায়। কিন্তু 4 বছর পর দেশে ফিরে তুই সবকিছু পাল্টে দিলি। তোর মৃত্যুর পর তোর সকল সম্পত্তি কোর্টের অর্ডার মোতাবেক আমি আর নিবিড় পাই। আমাদের পরিচয়ও ফাঁস হয়। তখন সেই বহুরূপীদের আর কিছু করার ছিল না, তারাও আলাদা হয়ে যায়। এরপর আমরা নিজেদের পদবি পাল্টে ঢাকায় সেটেল হই। তুই দেশে আসার পর রোজ লুকিয়ে তোকে দেখতাম আমরা চাইতাম না তুই আমাদের কাছে ফিরে সবটা জানিস, কিন্তু আর জানাতে হলো। নিস্তব্ধ রাতের নীরবতার মাঝে মাঝে 1-2বার রাতের অচেনা পাখিরা ডেকে ডেকে উঠছে। নিশাচর পাখিটার স্বর আবারও দূর থেকে ভেসে এলো। হাওয়ার শীতলতাও যেন ক্রমশ বাড়ছে। ধীরে ধীরে রাত গভীর হতে লাগলো, আর তার সাথে সাথে স্পষ্ট হতে লাগলো মনের ভাষা। থমথম পরিবেশ চলছে সবার মাঝে। রাত তখন গভীর, কারো মুখে কথা নেই। চাঁদের আলোয় লেকের জলগুলো মুক্তার দানার মতো চিকচিক করছে। সেই সাথে সবার চোখে পানিগুলো। নূরকে সান্ত্বনা দেওয়ার ভাষা কারণেই। এত বছরে যাদের বাবা মা ভাবতো তারাই এমন ধোঁকা দিয়েছে, খুন অবধি করতে চেয়েছে, এর চেয়ে কঠিন শাস্তি আর কি? আজকে যত কষ্ট পাওয়ার পেয়ে নাও নূর, আর কোনো কষ্ট তুমি আমি পেতে দেব না। সবাই আবার আগের মতোই থাকবো। কথাগুলো মনে মনে বলে থামলো আফরাম। আফরাম ইশারা করে সবাইকে চলে যেতে বলল। সবাই ও সায় জানিয়ে চলে গেল। ইতিমধ্যে নূর আফরামের সত্য প্রকাশিত। আফরাম নূরের কাছে যেতেই নূর বাচ্চাদের মতো আফরামকে জড়িয়ে কাঁদতে লাগলো আর বলতে লাগলো, এইখানটায় খুব কষ্ট হচ্ছে ডক্টর, আমি নিঃশ্বাস নিতে পারছি না। বড্ড ভালোবাসতাম আমি বাবা মাকে, বড্ড ভালোবাসতাম। ওনাদের ছাড়া আমি বেঁচে থাকতে পারছি না। মরে যাচ্ছি, আমি মরে যাচ্ছি। জানেন ডক্টর, ভালোবাসার পাল্লায় আমি সব সময় বাবা মার কাছে হেরে যেতাম। আমার থেকেও বেশি ভালোবাসতো আমায়, ধোঁকা দিয়েছে আমায়, ধোঁকা। কেন সামান্য সম্পত্তির জন্য খুন করলো আমার বাবা মাকে? যারা আমায় মারতে পারে তারাই আমার বাবা মাকে মেরেছে। কেন এমন হলো? কথাগুলো বলতে বলতে জ্ঞান হারালো নূর। আফরাম নূরকে ধরে বুঝতে পারলো নূরের জ্বর এসেছে। আফরাম নূরকে নিয়ে বাড়ি চলে গেল। 7 দিন পর আজ কোর্টে কেসের মোড় ঘুরে গেছে। নূরের বহুরূপী বাবা মায়ের সকল সত্য কোর্টে প্রমাণ করেছে নূর, নিশান, নিবিড় সহ সকলে। আদালত তাদের সহ এই কাজে জড়িত সবাইকে গ্রেপ্তার করেছে এবং কোর্ট তার শাস্তি দিয়েছে। ইতিমধ্যে দেশের বিভিন্ন জায়গায় নানান চোরা কারবারিদের মাথায় বাস পড়েছে, কারণ কেউ একজন সিবিআইয়ের কাছে সকল প্রমাণ পেশ করে দিয়েছে। কোর্টের বারান্দা দিয়ে হাঁটছে সবাই। তখনই আফরাম বলল, এবার নূর তাহলে ফিরে যাও নিজের ভাইয়াদের কাছে।
নূরও সায় জানালো। আফরাম দীর্ঘশ্বাস ফেলল। নূরকে নিজের কাছে রাখার শক্তি আফরামের নেই। চলে গেল নূর নিজের ভাইদের সাথে। মিষ্টি, আফিম, আফরাম চেয়ে রইল। মিষ্টি বলল, জিজু ভাইয়া কয়েক মাস নিজের ভাইদের সাথেই থাকুক, পরে না হয় বিয়ের প্রস্তাব দিয়ে নিজের কাছে নিয়ে আসবেন। নূরের 3 ভাইয়ের কিন্তু আপনি অনেক পছন্দের। কথাগুলো বলে আফিম মিষ্টি চলে গেল। বেচারা আফরাম রইল শান্ত চোখে চেয়ে। কেটে গেল অনেকগুলো বছর। নিবৃত কুঞ্জে আজ খুশির বন্যা বইছে, কারণ আজ সবার প্রিয় নূর 7 বছর পর দেশে আসছে, তাও নিজের 1 সপ্তাহের সন্তানকে নিয়ে। 7 বছর আগে বিয়ের পরপরই আফরাম নিজের ডিগ্রি আর নূর নিজের মাইন্ড ফ্রেশ করার জন্য কানাডা চলে যায়। পরবর্তীতে সেখানে থেকে যায় দুজন। বিয়ের পর থেকে প্রণয়ের ছন্দে এতটাই মেতে উঠেছিল 2 প্রাণ যে তারা নিজেদের বেবি নেওয়ার কথাই ভুলে গিয়েছিল। খুব হাসি খুশিভাবে সময় যাচ্ছে সবার। নূর, আফরাম আর তাদের ছোট্ট জুনিয়র ডক্টর আদিত্যকে নিয়ে বাংলাদেশে শিফট হলো। নিবিড় ওর এক কলিগকে বিয়ে করেছে, আর ফাহিম মিষ্টি তো একদম ছক্কা মেরে দিয়েছে। ওরা নূরের বিয়ের পরপরই বিয়ে করেছে, আর এখন 3 ছেলে মেয়ের জননী মিষ্টি। হুড়কে নিয়ে দিন পার করছে নিশান, মনিকা। ফাহিমও তার স্ত্রী সন্তানকে নিয়ে সুখেই আছে।